আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা, ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। গাজায় ইসরায়েলের আরও ৩ ইহুদি সেনা নিহত, আহত ১২। ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে বাস্তুচ্যুত ৯০% গাজার বাসিন্দা। প্রতিনিধি দল কায়রো গেলেও আলোচনায় অংশ নেবে না, বলছে হামাস। ক্ষমতা হারালেই জেলে যেতে হবে নেতানিয়াহুকে, নেতানিয়াহুর কুটচালের বলি হতে যাচ্ছে জর্ডান। চলছে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ যুদ্ধ, তুরস্কে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী। একদিনেই ৪০০ সেনা নিহত, ইউক্রেনের ১০ সেনা তুলে নিয়ে গেল রাশিয়া। গণ্ডগোল বাড়াতে ইউক্রেনকে আরও মিসাইল ও গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউক্রেনকে দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া। ভারত নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে, জেলেনস্কিকে সান্ত্বনা দিয়ে পুতিনের সঙ্গে আলোচনার কূটনৈতিক পরামর্শ মোদির। আসামে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পুকুরে ঝাঁপ দিয়ে পটল তুলল ধর্ষক। এবং সর্বশেষে লাল পাসপোর্ট বাতিলের ঠেলায় বেড়ে গেছে প্রত্যর্পণের ঝুঁকি, ২৫ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে, ততক্ষণ ইসরায়েল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এদিকে গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। ইসরায়েলি সামরিক বাহিনী একে প্রধান নিরাপত্তা ঘটনা হিসাবে বর্ণনা করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রচণ্ড লড়াইয়ের মধ্যে পূর্ব গাজা শহরের আল জেইতুন এলাকায় অভিযান চালানো হয়েছিল। প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা জেইতুন এলাকার আশেপাশে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এর আগে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ৫টি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের বহন করে হাসপাতালে অবতরণ করেছে, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। ট্যাঙ্ক বিরোধী শেল দিয়ে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী আগস্ট মাসে ২.৫ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আবারও সরে যেতে বলেছে। এই তথ্য জানিয়েছে জাতিসংঘের স্থানীয় মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়। ফিলিস্তিনি অঞ্চলের মানবিক সমন্বয়কারী মুহান্নাদ হাদি বলেছেন, শুধু আগস্ট মাসেই ইসরায়েলি বাহিনী ১২ বার এলাকা ফাঁকা করার আদেশ জারি করেছে। গড়ে প্রতি ২ দিনে একবার ২.৫ লাখের মতো মানুষকে আবারও সরে যেতে বাধ্য করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর জারি করা গণ উচ্ছেদের আদেশ ৯০% বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে, একাধিকবার তাদের ক্ষতির সম্মুখীন করেছে এবং তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছে। যদি বেসামরিক লোকদের সুরক্ষার জন্য উচ্ছেদ আদেশের উদ্দেশ্য হয়, বাস্তবতা হল তারা ঠিক বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। বেসামরিক নাগরিকরা ক্লান্ত এবং আতঙ্কিত, এক ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছেন তারা, যার কোনো শেষ নেই। এটি চলতে পারে না। হাদি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্মান করে চলা উচিত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ভয়াবহতা, বিভৎসতা দেখে মানসিক আঘাতে ৮ বছরের ছোট্ট তাবিলের মাথার চুল পড়ে গেছে। রাফা উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তাবিল ও তার পরিবার বাস্তুচ্যুত হয়। সে বলেছে, আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন হামলা চালানো হয়। তারা ইসরায়েলি বাহিনী গুলি ও বোমাবর্ষণ করতে থাকে। বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। এ ঘটনার কয়েকদিন পরই তাবিল লক্ষ্য করে তার মাথার সব চুল পড়ে যাচ্ছে। তার মা বলেন, চারপাশে ধ্বংসযজ্ঞ ও লাশের সারি দেখে আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটা। গাজায় ভয় ও চরম বিশৃঙ্খলা ভয়াবহ রূপ নেয়। এখানে কোনো স্থিতিশীলতা নেই, শান্তি নেই, নেই কোনো নিরাপত্তা। আতঙ্ক আর আচমকা গোলা নিক্ষেপের মতো ঘটনা তার চুল পড়ে যাওয়ার মূল কারণ। শৈশব থেকেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে সে। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস তার প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পাঠাবে, কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন,
প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিশরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। কিন্তু তার মানে এই নয় তারা আলোচনায় অংশ নেবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি দফায় দফায় ব্যর্থ হয়েছে। এখন বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, নেতানিয়াহুর কারণেই বারবার ভেস্তে যাচ্ছে এ আলোচনা। এই বাস্তবতা এতদিন বুঝতে না পারলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট ও মোসাদের পরিচালক ডেভিডও এখন তা হারে হারে টের পাচ্ছেন। তাদের আলোচনার টেবিলে ঠেলে দিয়ে জটিল এক খেলায় মেতে উঠেছেন নেতানিয়াহু। কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে, আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য মাঝে মধ্যেই যুদ্ধ শুরুর সুযোগও হারাবেন নেতানিয়াহু। সেটা খুব ভালোভাবেই জানেন তিনি। তাই ক্ষমতায় থাকতে যুদ্ধের কোনো বিকল্প নেই নেতানিয়াহুর কাছে, কেননা ক্ষমতা হারালেই জেলে যেতে হতে পারে নেতানিয়াহুকে। তবে নেতানিয়াহুর এই যুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা যত তীব্র হয়, জর্ডানে শরণার্থীর ঢেউ তত প্রবল হয়। দশকের পর দশক শরণার্থীর ঢল সামাল দিতে হচ্ছে জর্ডানকে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, নিজেদের খরচ মেটাতে পারছে না তারা। তাই জর্ডানকে বিদেশি সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে। এছাড়াও আরও বড় এক হুমকির মুখে দাঁড়িয়ে জর্ডান, কেননা জর্ডানকে নিয়ে ভিন্ন এক ছক এঁকেছে ইসরায়েল। ইসরায়েলের ভেতর জর্ডানকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালন প্ল্যান। এই পরিকল্পনার প্রবর্তক ইসরায়েলের রাজনৈতিক নেতা ইগাল অ্যালন। তার প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের একটা অংশ ইসরায়েল দখল করে নেবে, বাকি অংশ জর্ডানের অংশ হিসেবে যুক্ত করা হবে। তবে লিকুদ পার্টি চাইছে পুরো পশ্চিম তীর দখল করে নিক ইসরায়েল, আর জর্ডানকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের টিমও কাছাকাছি একটি আইডিয়া তুলে ধরেছে। তারা জর্ডান ফিলিস্তিন কনফেডারেশনের দাবি তুলেছে। এই পরিকল্পনার কারণে অধিকৃত পশ্চিম তীরে গ্রাম ও শহর ছেড়ে যেতে হবে ফিলিস্তিনিদের, অথবা বস্তি স্থাপনকারীরা সেগুলোতে আগুন ধরিয়ে দেবে। ইসরায়েলের ডিসকোর্স থেকে জর্ডানকে বিকল্প ফিলিস্তিন হিসেবে দেখার এই ধারণা কখনই বিলীন হয়নি, বরং এমন ধারণা আরও জোরালো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তুরস্কে একদিনে 400 সেনা সদস্য এবং 17টি সাঁজোয়া যান হারিয়েছে। ওই অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 6000 সেনাকে হারিয়েছে ইউক্রেন। এছাড়াও গতদিনে সীমান্তরেখার তুরস্ক অঞ্চলে 10 জন ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান সেনারা তুরস্ক অঞ্চলের কামিশেতকার কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নাশকতা এবং পুনঃনিরীক্ষণ ইউনিট চিহ্নিত করে। সেনা, বিমান এবং আর্টিলারি ফায়ার দ্বারা সমর্থিত উত্তরের যুদ্ধগোষ্ঠীর ইউনিট বোরকি এবং মালায়া লোকনিয়ার বস্তিগুলির দিকে ইউক্রেনীয় আক্রমণকারী গোষ্ঠীগুলির আক্রমণ প্রতিহত করেছে। তারা কোমারভকা, কোরেনেভো, মার্টিনোভকা এবং রুস্কায়া কোনোপেলকার দিকেও আক্রমণ বানচাল করে দিয়েছে রাশিয়ান যোদ্ধারা। রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আখমত স্পেশাল ফোর্সের কমান্ডো ইউনিটের কমান্ডার আপটি আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকাল সে এলাকায় ইউক্রেনীয় বাহিনী একটি ট্যাঙ্ক এবং 5টি সাঁজোয়া যান হারিয়েছে। একটি বুকোভেল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং একটি বন্দুক ধ্বংস হয়েছে। তাদের প্রচুর পদাতিক সৈন্য নিহত হয়েছে। মেরিনরা আজ আবার একটি ভালো কাজ করেছে, 10 জন শত্রু সৈন্যকে বন্দী করেছে। এদিকে ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার নতুন প্যাকেজে হিমার সিস্টেম, আর্টিলারি রাউন্ড এবং অন্যান্য সরঞ্জামগুলোর জন্য যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। আর এমনটাই জানিয়েছেন মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রতিরক্ষা স্টক বিভাগের ড্রডাউনের অধীনে প্রদত্ত এ অতিরিক্ত সহায়তার মধ্যে রয়েছে কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স, আর্টিলারি রাউন্ড, জ্যাভলিন ও এটি-4 এর জন্য অতিরিক্ত গোলাবারুদ, আর্মার মিসাইল, টিউব লঞ্চার্ড, অপটিক্যালি ট্র্যাকড, ওয়্যার গাইডেড মিসাইল, ছোট অস্ত্র, গোলাবারুদ, অ্যাম্বুলেন্স, ধ্বংস করার সরঞ্জাম এবং গোলাবারুদ এবং খুচরা যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, আনুষঙ্গিক সরঞ্জাম, পরিষেবা, প্রশিক্ষণ এবং পরিবহন। তবে এ প্যাকেজের খরচ নির্দিষ্ট করে বলা হয়নি। পশ্চিমা মিডিয়া আউটলেটের মতে নতুন প্যাকেজের মূল্য প্রায় $13 কোটি হতে পারে। ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলেছে দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে এই তুলনা করে বলেছেন, ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে। 2.5 বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর কামানের গর্জনের মধ্যেই ঐতিহাসিক ইউক্রেন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিয়েভে পৌঁছে বৈঠক করেছেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। আর এই শান্তি ফেরাতে জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসার কূটনৈতিক পরামর্শ দিয়েছেন মোদী। যদি দুদেশ বৈঠকে বসে তাহলে সব রকম সাহায্য করবে দিল্লি। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে
কথা দিয়েছেন নরেন্দ্র মোদী। চলতি বছরেই রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। আলিঙ্গন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, যা নিয়ে তোপ দেগেছিলেন জেলেনস্কি। আলোচনায় ভারতের অবস্থান নিয়ে মোদী জানান, আমরা নিরপেক্ষ নই। প্রথম থেকে আমাদের একটাই পক্ষ, আমরা সব সময় শান্তির পক্ষে। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই। ভারত এই বিদেশী নীতিতেই বিশ্বাসী। জেলেনস্কিকে পরামর্শ দিয়ে মোদী বলেন, এই যুদ্ধ থামাতে কূটনৈতিক স্তরে বৈঠক প্রয়োজন। আপনি যদি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে বসেন, তাহলে সাহায্য করবে ভারত। আমি বন্ধু হিসাবে কথা দিচ্ছি। পুতিনের সঙ্গে সাক্ষাতেও আমি বলেছিলাম, যুদ্ধক্ষেত্রে কখনো কোনো কিছুর সমাধান মেলা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, মোদীর পরামর্শে যদি আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া, তাহলে তা বিরাট কূটনৈতিক জয় হবে। কারণ পুতিনের সঙ্গে মোদীর সখ্যের কথা কারও অজানা নয়। এদিকে তিক্ততা ভুলে জেলেনস্কির কাছে মোদী শান্তির দূত। ফলে ভারসাম্যের খেলা খেলে যদি দিল্লি এই যুদ্ধের বন্ধের পথ খুলে দিতে পারে, তাহলে তা বিভিন্ন দেশের কাছে তাৎপর্যপূর্ণ বার্তা হবে। এদিকে কলকাতার আরজিকরের ঘটনার রেশ না কাটতেই এবার ভারতের আসামে গণধর্ষণের ঘটনা সামনে আসল। সেই ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়, আর তাতেই মৃত্যু হয় অভিযুক্ত তাফাজুল ইসলামের। এখনও পলাতক অন্য দুই অভিযুক্ত। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল পরিদর্শনে। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করার সময়ই সেখান থেকে পালিয়ে গিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয় অভিযুক্ত তাফাজুল। এরপর তার সন্ধানে পুকুরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। 2 ঘণ্টা পর তার লাশ পাওয়া যায় স্থানীয় ওই পুকুরের ভেতর থেকে। পুলিশের ধারণা প্রাণ বাঁচাতে ওই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি, আর তাতেই তার মৃত্যু হয়। এদিকে আর 25 দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান, তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে।